হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, দেখুন, বর্ষাকালে মেঘের পরিস্থিতি থেকে আপনারা কিন্তু বলতে পারেন যে আগামী দুদিন আরও ভারী বৃষ্টি হতে পারে। একইভাবে গরমের সময় দেখুন গরম পড়ছে এবং প্রেডিকশানও থাকে, তার সঙ্গে সঙ্গে নিজেদের উপলব্ধিতেও বুঝতে পারেন যে গরমটা বোধহয় আরও বেশ কিছুদিন কন্টিনিউ হবে। একইভাবে শেয়ার বাজারেও কিন্তু এই সমস্ত জিনিসের কিন্তু একটা সিমিলারিটি আছে। কেন বলছি? নিফটি আজকে 23,527, অর্থাৎ 162 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। ব্যাংক নিফটি 49,504, অর্থাৎ 332 পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে যে নিফটি এবং ব্যাংক নিফটি দুটোই কিন্তু ধীরে ধীরে কিন্তু উইক হচ্ছে। আজকের দিনের সবচেয়ে বড় যে প্রবলেম সেটা হচ্ছে ডিআইআই কিভাবে মার্কেটকে সাপোর্ট করার চেষ্টা করছে। দেখুন, আজকে ডিআইআই এই যে লেভেল, অর্থাৎ নিফটির যে লেভেলটাতে সাপোর্টের জন্য মানে এত লড়াই চলছে 23,500 কাছাকাছি, সেখানে কিন্তু আজকে এফআইআই জাকিয়ে সেল করেছে 7,171 কোটি, অর্থাৎ তারা কিন্তু মার্কেটে প্রচুর সেল করছে। ডিআই কিন্তু একই পরিমাণ বাইং করেছে 7,640 কোটি। এবারে যে স্টোরিটা আমি প্রথমে আপনাদেরকে শোনাচ্ছিলাম তার পেছনে দেখুন কিছু ইন্ডিকেশন দেখুন। এবারে কিন্তু ক্লিয়ারলি মার্কেট ব্রেকিং ডাউনের ইন্ডিকেশন বিভিন্নভাবে পাওয়া যাচ্ছে। কিভাবে? আজকে যদি ক্যান্ডেলটা দেখেন, আমি মান্থলি ক্যান্ডেলে দেখাচ্ছি। ধরুন এই যে ক্যান্ডেল, অর্থাৎ দিস মান্থ ক্যান্ডেল, জানুয়ারির ক্যান্ডেলের যদি আজকের লো দেখেন, আজকের লো কোথায়? লো হচ্ছে 49,230। মিনস সে গত 1, 2, 3, 4, 5, 6 মাস ধরে যে ক্যান্ডেল তৈরি করেছে, 1, 2, 3, 4, 5, 6 মাস ধরে তার যে ক্যান্ডেলের লো ছিল সেটা কোথায় ছিল? 49,655। আজকে কিন্তু সেখান থেকে কিন্তু সে অনেক বেশি নিচে গিয়ে এবং 500 কাছাকাছি ক্লোজিং দিয়েছে। অর্থাৎ প্রথম যে উইকনেসটা শুরু হলো সেটা কিন্তু নিফটি ব্যাংককে কেন্দ্র করে। আমাদের লাইন টানা আছে, এই লেভেলটা আমরা এক্সপেক্ট করছি 46,422। অর্থাৎ এখান থেকে যে কারেকশনটা হবে সেটা একটু ফাস্ট হলেও হতে পারে। দেখুন, মার্কেটে কিন্তু কোনো কিছুই শিওর নয়, অল প্রবাবিলিটি। তাহলে একটা সাইড ভাঙতে শুরু করে দিয়েছে এবং সেই ভাঙাটা ধীরে ধীরে নিফটিতে এসেও তার প্রভাব পড়বে। সুতরাং আপনারা মাথায় রেখে দিতে পারেন যে এখান থেকে মোটামুটি আরো 8-9% ফল নিফটিতে, একইভাবে ব্যাংক নিফটিতেও প্রায় এই সমস্ত লেভেল পর্যন্ত আসতে পারে। ঠিক আছে? তো এই ব্যাপার নিয়ে কিন্তু বেশি ওরিড হওয়ার কোনো দরকার নেই। আমি ভিডিওর আগে আপনাদেরকে আরো কিছু বলবো, কিছু ভালো খবর বলি। টাটা ইলেকট্রনিক্স, ফ্রেন্ডস, টাটা ইলেকট্রনিক্স প্ল্যান করছে, অর্থাৎ আমরা যেটা সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক্সের উপরে আমরা চাইছি গ্লোবাল হাব হওয়ার জন্য, টাটা ইলেকট্রনিক্স প্রায় 1.5 লক্ষ কোটি টাকা ইনভেস্ট করার প্ল্যান করতেছে। এবং সেই 1.5 লক্ষ কোটি টাকার যে ইনভেস্টমেন্ট প্ল্যান, তার জন্য তারা কিন্তু গুজরাট, চেন্নাই, বিভিন্ন জায়গায় কিন্তু অনেক প্ল্যান্ট লাগাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যে তারা কিন্তু কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছ থেকে একটা ব্যাপারে একটা অ্যাপ্রুভেলের দরকার ছিল। কি অ্যাপ্রুভেল? তারা একটা কোম্পানির অ্যাপেল ফোনের যে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার ছিল একদিন, পেগাট্রন টেকনোলজি, সেখানে কিন্তু তারা মানে মেজরিটি স্টেক তারা কিন্তু অ্যাকোয়ার করার জন্য তারা কিন্তু পারমিশন চেয়েছিল কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে। তারা কিন্তু সেই মানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া
তারা কিন্তু সে পারমিশনটা দিয়ে দিয়েছে। মিনস সেই কোম্পানিটা কিন্তু আমরা মানে টাটা ইলেকট্রনিক্স অ্যাকোয়ার করে নেবে। শেয়ারটা কিন্তু মার্কেটে এখনো আসেনি, টোটালটাই কিন্তু হোললি ওন সাবসিডি অফ টাটা সন্স। এদিকে বেশ কিছু কোম্পানি যেমন ধরুন ডিকসন টেকনোলজি, তারপরে কেইনস টেকনোলজি, এই সমস্ত শেয়ারগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে হঠাৎ করে বেশ কিছুদিন ধরে একটা ফল আসছে। তো তার পেছনে কারণটা কি? দেখুন, গভর্নমেন্ট যে টাকাটা বরাদ্দ করে রেখেছিল তাদেরকে সাবসিডি হিসাবে, ইনসেনটিভ হিসাবে দেবে, সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু কিছু কিছু অবজেকশন এনেছে তাদের প্রতি। গভর্নমেন্টের প্ল্যান হচ্ছে কি, যে এক প্রোডাকশন টার্গেট, দুই প্লান্ট এক্সপানশন টার্গেট। এবারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কেউ প্লান্ট এক্সপানশন করছে না, হয়তো জায়গাটা একর করে নিচ্ছে, একটা প্লান্টের মেশিন নিয়ে গিয়ে অন্য প্লান্টে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আর একটা প্লান্ট এক্সপানশন করছি, যার জন্য তাদের যে সাবসিডি দেওয়ার কথা সেটাকে আটকে রেখেছে। এবং এই কারণে ডিকসন টেকনোলজিও কিন্তু গতকাল, যদিও অনেক হাই ভ্যালুয়েশনে চলে গেছে, 8-9% পড়ে গেছে, ঠিক আছে। তো ইলেকট্রনিক্স এবং সেমিকন্ডাক্টর ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া কিন্তু গ্লোবাল হাব হওয়ার জন্য একদম পুরো বদ্ধপরিকর। আচ্ছা, বাজেটের আগে এই প্রথম কালকে গভর্নমেন্টের তরফ থেকে ডাটা প্রকাশ করা হয়েছে, যে ডাটাটা কিন্তু অত্যন্ত মানে খারাপ। সেটা কি? যেখানটাতে 2023-24 আমাদের জিডিপি ছিল 8.2%, সেটা কিন্তু এবারে হয়ে দাঁড়িয়েছে 6.4%। ক্লিয়ার? তাহলে আমাদের যে ইকোনমিক এক্সপানশনটা যতটা এক্সপেক্ট করা হয়েছিল, এবং এই যে 6.4%, এটা কিন্তু গত 4 বছরের লো। এই বর্তমান যে ডলারের মানে আমাদের যে কারেন্সি এগেনস্ট ডলার, দেখুন আমরা কি বলছি, আমরা 4 ট্রিলিয়ন ইকোনমি হব, 4 ট্রিলিয়ন ইন টার্মস অফ ডলার। আজকে যদি, যখন আমাদের ধরুন 14-15 সালে, তখন আমাদের যে ডলারের এগেনস্টে রুপির ভ্যালু ছিল 61 রুপিস, $1 পেতে গেলে আমাদেরকে 61 রুপিস দিতে হতো। আজকে কিন্তু আমাদের সেই জায়গাটা কোথায় দাঁড়িয়ে গেছে? 85-86 টাকার কাছাকাছি। তার জন্য কি হচ্ছে, ধরুন আজকে যদি 61 রুপিজের যদি আমি কনসেপ্টে বলতে চাই, তাহলে দেখা যাবে আজকে আমাদের ইকোনমি কিন্তু 5 ট্রিলিয়ন ইকোনমি হয়ে গেছে। কিন্তু আজকে 85 এর এগেনস্টে কিন্তু আমরা এখন অনেক নিচে আছি, প্রায় 3.4 ট্রিলিয়নের কাছাকাছি। তো এগুলো কিন্তু কিছু কিছু চিন্তার ডাটা, চিন্তা করার মতো ডাটা, যেগুলো কিন্তু মার্কেটের যে বড় বড় প্লেয়ার তাদেরকে কিন্তু একটু ভাবিয়ে রাখে, যার জন্য তারা কিছুটা একটু হাত গুটিয়ে ইনভেস্টমেন্ট করে। টিসিএস এর রেজাল্ট এসছে, টিসিএস এর রেজাল্ট মোটামুটি ভালোই। টিসিএস এর রেজাল্টের তেমন কোনো নেগেটিভিটি নেই, সেলস বেড়েছে, প্রফিট তার যা এক্সপেকটেশন, মার্কেট এক্সপেকটেশন, প্রিভিয়াস কোয়ার্টারের এক্সপেকটেশন, আমরা যদি একটু এতে যাই, কি বলে, আমরা যদি চার্টে যাই, চার্টে না, টিসিএস এর যদি রেজাল্টটাকে একটু অ্যানালাইসিস করি, তাহলে দেখতে পারবো যে টিসিএস এ কিন্তু ইপিএস ও গ্রো করছে, বা অন্যান্য দিক দিয়ে টিসিএস এর রেজাল্ট ইজ গুড। কোয়ার্টারলি রেজাল্ট আপনি যদি দেখেন, এবারে এসছে 63,973, তার যে গত ডিসেম্বরের কোয়ার্টার ছিল 60,583, সেপ্টেম্বরের কোয়ার্টারের তুলনায় মাইল্ড নেগেটিভ, কিন্তু ডিসেম্বরের তুলনায় বেটার। আবার প্রফিট যা এসছে 12,444 কোটি, মার্কেট এক্সপেক্ট করেছিল 12,500 কোটি, গত কোয়ার্টারে ছিল 11,955 কোটি, আর গত ডিসেম্বরে ছিল 11,097 কোটি। তাহলে দুটো ফ্রন্টেই কিন্তু তার এটা ভালো। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে কি, তারা কিন্তু স্পেশাল একটা ডিভিডেন্ড দিয়েছে, সেটা হচ্ছে 66 টাকা প্লাস ইন্টারিম ডিভিডেন্ড 10 টাকা, অর্থাৎ 76 টাকা কিন্তু তারা এক একটা শেয়ার পিছু সবাইকে ডিভিডেন্ড দেবে। মিনস প্রায় 2% অফ দ্য শেয়ার ভ্যালু, যদি শেয়ার ভ্যালু ইন দ্য সেন্স, ধরুন শেয়ারের যা, হ্যাঁ শেয়ারের ভ্যালু। তো আর পজিটিভ কমেন্ট্রি, ম্যানেজমেন্ট কিন্তু অত্যন্ত ভালো কমেন্ট্রি দিয়েছে। সে জায়গায় টাটা ইলাক্সির কিন্তু কোয়ার্টার 3 রেজাল্ট নট ভেরি গুড, প্রফিট প্রায় 13% মতো পড়েছে। আর শেয়ারও কিন্তু, এবারে দেখুন আর একটা মজার কথা বলি আপনাদেরকে, আমরা যদি চলে যাই, ধরুন টাটা
টিসিএস প্রথমে দেখলাম, তো টিসিএস এর চার্টটা দেখুন। হোয়াট আজকে টিসিএস এর আমরা কি বললাম, রেজাল্ট ভালো এসেছে, কিন্তু এর পরেও কিছু কিন্তু থেকে যায়। সাপোজ আজকে আমরা বলছি মার্কেট আরো ধরুন 2000 পয়েন্ট পড়তে পারে, এক্ষেত্রে যদি দেখা যায় টিসিএস এর যদি আমি মান্থলি চার্ট দেখি, তাহলে কিন্তু কোন জায়গায় পর্যন্ত টিসিএস আসতে পারে, এই সমস্ত জায়গায় কিন্তু টিসিএস পিসিএস এর কেনার জায়গা। এখনো পর্যন্ত টিসিএস তার মানে 3800 লেভেলের থেকে অনেক উপরে আছে। আবার কিছু শেয়ার কিন্তু আজকে যদি সব শেয়ার পড়তে থাকে, তাহলে মার্কেটকে সাপোর্টটা দেবে কে? বোঝার চেষ্টা করুন। এখন সফটওয়্যার সেক্টর বর্তমান পরিস্থিতিতে মার্কেটকে কিন্তু সাপোর্ট দেওয়ার জন্য বসে থাকবে। অতএব এই নয় যে সব শেয়ার পড়বে। সুতরাং এখন টিসিএস এর রেজাল্ট ভালো মানে টিসিএস হয়তো মার্কেটকে সাপোর্ট দেয় না, মার্কেটের সঙ্গে সঙ্গে সেটা পড়া শুরু হয়ে যায়। ফ্রেন্ডস, সব কিন্তু প্রবাবিলিটি, এই নয় যে আপনারা ভেবে বসে যাবেন যে মার্কেট ফল হতে পারে। আর সবচেয়ে বড় হচ্ছে গোদের উপর বিস্ফোরার মতো ডোনাল্ড ট্রাম্প, মিস্টার আনসার্টেনটি। কেন ডোনাল্ড ট্রাম্প? প্রথমত চায়নাকে তো প্রতিদিন ধমকাচ্ছে, ট্যারিফ লাগাবো ট্যারিফ লাগাবো ট্যারিফ লাগাবো, এটা আমরা সবাই মোটামুটি বুঝে গেছি চায়নার সঙ্গে তার একটা ট্রেড ওয়ার ভালোভাবে হবে। তারপরে ব্রিক্স কান্ট্রিগুলো, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা, ব্রিক্স তার কারেন্সির জন্য ভাবছিল, কিন্তু তাদেরকেও ধমকি দিল যে তোমরা যদি তোমাদের অল্টারনেট কারেন্সি করো, তাহলে আমরা কিন্তু তোমাদের উপর 50% বেশি ট্যারিফ লাগিয়ে দেবো। কানাডাকে এমন ধমকি দিল, কানাডার প্রাইম মিনিস্টার রিজাইন করে দিল, বললো কানাডা তুমি আমার আমেরিকার সঙ্গে যুক্ত হয়ে যাও, তুমি আমাদের 51তম রাজ্য হয়ে যাবে, তোমাকে আমরা গভর্নর বানিয়ে দেবো। বেসিক্যালি আজকে কানাডার প্রেসিডেন্ট রিজাইন করে দিয়েছে, আবার কানাডাতে এখন নতুন করে, কারণ কি একইভাবে ওই ভোলাটাইল কথাবার্তার জন্য। ফিনল্যান্ড, ফিনল্যান্ডের সঙ্গে সমস্যা, বলছে তারা গ্রিনল্যান্ড কিনে নেবে, ফিনল্যান্ডের মধ্যেই পড়ে সেটা, গ্রিনল্যান্ড কিনবে। এইরকম ভাবে ফিনল্যান্ডের সঙ্গেও একটা ধমক দিচ্ছে, মেক্সিকো ধমক দিচ্ছে, আজকে আবার মিডল ইস্ট কান্ট্রিকে বলছে, হামাসকে বলছে যে যদি তোমরা আমার শপথ নেওয়ার আগে যে হামাস এখনো পর্যন্ত ইসরায়েলের যে 250 জনের কাছাকাছি যে মানে সেই যে 2023 সালের 7ই সেপ্টেম্বর কি অক্টোবর হবে, সেই যে যারা ওই ফেস্টিভ মুডে ছিল তাদেরকে যে করেছে, ধরে রেখেছে, তাদেরকে যদি না ছাড়ো, তার মধ্যে অনেক আমেরিকানও আছে, আমি কিন্তু একদম পুরো তাবাই মাছিয়ে দেবো মিডল ইস্টে। অর্থাৎ এই ভদ্রলোকের যে বক্তব্য, সেটা কিন্তু মার্কেটে অত্যন্ত একটা ভয়ের কারণ তৈরি হয়েছে। বাট হিস্টোরিক্যালি দেখা গেছে এর আগের 5 বছরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আসার পরে ইকোনমি কিন্তু ওয়ার্ল্ড মানে ইউএস মার্কেট উপরে গেছে, এবং ইউএস মার্কেট যদি উপরে যায়, সারা বিশ্বের বাজারও উপরে সাধারণত যায়। তো ফ্রেন্ডস, যেটা আজকের বাজারে অনুরোধ করব আপনাদেরকে, যে দেখুন ফ্রেন্ডস, আপনারা 1 বছর 1.5 বছর আগে মার্কেটে এসছেন, আপনারা এই যে মার্কেট ফল যদি আজকে ধরুন অ্যানাদার 2000 3000 পয়েন্ট মার্কেট পড়ে, এটাকে ওয়েলকাম করুন। কেন ওয়েলকাম করুন? আজকে আপনি নতুন মার্কেটে, আজকে যদি আপনার কাছে এই অভিজ্ঞতা থাকে, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতের জন্য একটা বড় শিক্ষা পাবেন যে ইয়েস, মার্কেট এইভাবে চলে। মার্কেটের ফলের পেছনে দেখুন, আজকে যদি প্রতিদিন এফআইআই এত করে বিক্রি করে, এক এক মাসে 3 লাখ 4 লাখ টাকা করে বিক্রি করে, আজকে আমাদের ডোমেস্টিক ইনভেস্টর মানে তারা আজকে এসআইপির মাধ্যমে পয়সা লাগাচ্ছে, এবং তারা কতটা শক্তিশালী হচ্ছে সেই ভেবে পজিটিভ থাকুন। হ্যাঁ, পড়তে পারে, এখান থেকে 7-8% পড়তে পারে, এবং ছোট শেয়ার গুলো, ছোট বা মিড ক্যাপ শেয়ার কিন্তু আরো বেশি একটু পড়তে পারে, বড় শেয়ার কম পড়বে, 4% 5% পড়লেও ছোট শেয়ার কিন্তু তার চেয়ে আরো বেশি 10-15% 20% করে পড়লে ও পড়তে পারে। সুতরাং এইরকম একটা সিনারিওতে আপনারা কিন্তু ঘাবড়াবেন না, যে যতটুকু পারবেন ভালো ভালো শেয়ারে, দিস ইজ দ্য টাইম। এই দিন চলে যাবে, যদি আজকে ধরুন আমি একটা কথার কথা বলছি, যদি আজকে নিফটি কোনো কারণে ধরুন 46, নিফটি না ব্যাংক নিফটি যদি 46,000-এও আসে, ধরুন আমি ভেবেই নিলাম যে 4,600-তে আসবে, তাহলে ভেবে নেবেন যেদিন 4,600 আশেপাশে যেই লেভেলে আসুক না কেন, তার পরের 1 বছর পরে দেখবেন এই ব্যাংক নিফটি চলে গেছে 50% আপ করে যাবে,
70,000-এ চলে যাবে 1 বছর পরে। যদি আজকে কোনো কারণে নিফটি 21,000-এ চলে আসে, তাহলে দেখবেন তারপর থেকে 1 বছরের পরে দেখবেন সে 32-33,000-এ চলে গেছে। এটাই কিন্তু মার্কেটে হিস্টোরিক্যালি হয়। সুতরাং এইরকম একটা টাইমে আপনাদের নার্ভকে স্ট্রং রাখাটা খুব জরুরি, এবং ভেবেই রাখুন যেভাবে প্যাটার্ন তৈরি হচ্ছে তাতে মার্কেট আগামী দিনে আরো একটু দুর্বল হওয়ার সম্ভাবনাটা অত্যন্ত প্রবলের দিকে যাচ্ছে। আর শেয়ার, সবই শেয়ার সস্তা, করব অ্যানালাইসিস করব কি কি জিনিস মানে ইন অ্যাডভান্স আপনারা কিনবেন, যাতে করে, এবং প্রত্যেকটা বুল মার্কেটে কিন্তু কিছু নতুন শেয়ার উঠে আসবে। তো যদি সেই সমস্ত শেয়ার যখনই পেয়ে যাব অবশ্যই আপনাদেরকে জানাবো। আর চিন্তা করবেন না, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই। কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে পরের এপিসোডে।